হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে গলীয় তলে আলোর প্রতিসরণ এই চ্যাপ্টারের 9 নম্বর পার্টেতে লেন্স মেকার ফর্মুলার স্পেশাল কিছু কেস নিয়ে আলোচনা করব এবং একটা লেন্সকে যদি বায়ু মাধ্যমে রাখা হয় সেখানে তার ফোকাস দৈর্ঘ্য কী পরিবর্তন হয় এবং জল মাধ্যমে রাখলে বা তার থেকে ডেন্সার মিডিয়ামে কোথায় রাখলে সেখানে তার ফোকাস দৈর্ঘ্য কী পরিবর্তন হয় সেটা ডিসকাস করব এবং ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ কীভাবে নির্ণয় করতে হয় এবং এর কনসেপ্টটা কী সেই কনসেপ্টগুলো আজকে ডিসকাস করবো। ওকে, তার মানে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কোথায় স্কিপ করবে না। তো আমরা লেন্স মেকার ফর্মুলাতে কী বুঝেছিলাম দেখে নাও। সেখানে আমরা জেনেছিলাম যদি দুটো মাধ্যম বায়ু মাধ্যম হয়, যদি অর্থাৎ এখানে যদি আমার লেন্স থাকে, এখানে প্রথম মাধ্যম, এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম, আর এটা 3 নম্বর মাধ্যম। তাহলে 1 নম্বর মাধ্যম আর 3 নম্বর মাধ্যম যদি বায়ু মাধ্যম হয় সেখানে আমরা বলেছিলাম কি μ1 = μ3 = 1 আর μ2টা আমরা মিউ ধরেছিলাম। সেখান থেকে আমরা লেন্স মেকার ফর্মুলা পেয়েছিলাম, সেটা কি 1/f = μ-1 1 - r1 - 1/r2। ওকে, এটা পেলাম। r1 r2 কি লেন্সের দুদিকে তলের, এই দিকের তলের বক্রতা ব্যাসার্ধ, এই দিকের তলের বক্রতা ব্যাসার্ধ। এটাকে আমরা r1 বলেছিলাম, এটাকে আমরা r2 বলেছিলাম, এটা c1, এটা c2। ওকে, এইভাবে আমরা এটা নির্ণয় করেছিলাম। তোমরা যারা নিট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আনএকাডেমির সঙ্গে যুক্ত হয়ে তোমাদের প্রিপারেশনটাকে একটা হাই লেভেলে নিয়ে যেতে পারো। আনএকাডেমি হচ্ছে পারফেক্ট স্টাডি পার্টনার ফর নিট ইউজি। এখানে প্রতি সপ্তাহে নতুন নতুন ব্যাচ ওপেন হয়। কম্পিট উইথ 1000 of aspirant and stand out from the crowd। যারা যারা আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নেবে তারা কী কী অ্যাক্সেস করতে পারবে দেখে নাও। ইন্ডিয়াস বেস্ট এডুকেটার্স, ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাসেস, লাইভ টেস্ট অ্যান্ড কুইজেস, স্ট্রাকচার কোর্স অ্যান্ড পিডিএফস। আনএকাডেমি সাবস্ক্রিপশনের দুটো প্ল্যান আছে, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে আইকনিক। তো যারা যারা আনএকাডেমি সাবস্ক্রিপশন নেবে তারা কী কী ফিচার্স পাবে দেখে নাও। লার্ন লাইভ ফ্রম দ্য কমফোর্ট অফ ইউর হোম, আনলিমিটেড অ্যাক্সেস টু অল কোর্সেস, প্র্যাকটিস টেস্ট, ব্যাচ কোর্সেস, মেন্টরশিপ অ্যান্ড গাইডেন্স, এক্সস্টিভ coverage of syllabus, regular doubt clearing and answer writing sessions, live test series, study materials PDF format। তাহলে তোমরা আজই আনএকাডেমি সাবস্ক্রিপশন নাও। আনএকাডেমি সাবস্ক্রিপশন নেবার সময় রেফারেল কোড হিসাবে তোমরা RUHUL রুহুল, যদি এই কোডটি তোমরা ব্যবহার করো তা টোটাল যা অ্যামাউন্ট পড়বে তার উপরে তোমার 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তাছাড়া আনএকাডেমিতে নিট 2022-এর জন্য নতুন একটা ব্যাচ ওপেন হচ্ছে। ব্যাচটির নাম হচ্ছে প্রয়াস MBBS ব্যাচ ফর নিট 2022, স্টার্টস অন 12 ফেব্রুয়ারি। এখানে টপ এডুকেটর হলেন পঙ্কজ তলওয়ার, ডক্টর SK সিং, আশিস দেওয়ান, কুশল নামা। তাহলে তোমরা আজই আনএকাডেমি সাবস্ক্রিপশন নাও। সাবস্ক্রিপশন নেওয়ার সময় অবশ্যই তোমরা রেফারেল কোড হিসাবে RUHUL রুহুল এই কোডটি দেবে, তাহলে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। সো লেটস ক্র্যাক ইট। এবারে আমরা যদি বলি যে মিউটাকে যদি আমরা মানে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে আমরা ভাঙি, অর্থাৎ আলো যখন দেখুন লেন্স আছে আমার এটা হচ্ছে আমার বায়ু মাধ্যম, এটা হচ্ছে কি কাঁচ মাধ্যম বা গ্লাস বলতে পারি। তাহলে আলো যখন বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করবে তাহলে এখানে তো প্রতিসরণ ঘটবে। তাহলে সেই আলো তাহলে যাচ্ছে কোথায় বায়ু মাধ্যম থেকে। যদি বায়ু মাধ্যমে প্রতিসরাঙ্ক μA হয় এবং গ্লাস মাধ্যমে প্রতিসরাঙ্ক μG হয় তাহলে এই দুটো আপেক্ষিক প্রতিসরাঙ্ক কী হবে? তাহলে এর আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলতে পারি μAG = μG/μA। অর্থাৎ বায়ুর সাপেক্ষে কাঁচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক নির্ণয়। অর্থাৎ আমরা যদি কোনো আলো বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে যায়, সে কাঁচ মাধ্যমে প্রতিসরণ হয়, তা সেখানে যে আপেক্ষিক প্রতিসরাঙ্কটা পাবো সেটা হচ্ছে কি μAG। μAG মানে হচ্ছে কি μG/μA, অর্থাৎ বায়ু মাধ্যমের সাপেক্ষে কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে আমরা এই যে মিউটা বের করেছিলাম এটা কি শুধু কাঁচের, একে বলা কি পরম প্রতিসরাঙ্ক, তাই না? পরম প্রতিসরাঙ্ক। তাহলে এই মিউটাকে যদি এই আকারে আমরা সাজিয়ে দিই তাহলে এখানে বলতে পারি কি, তাহলে বা 1/f = μAG - 1 1/r1 - 1/r2। ওকে, এটা উত্তল লেন্স হোক বা অবতল লেন্স হোক উভয়ের জন্য খাটবে। সৎ বিম্ব হোক বা অসৎ প্রতিবিম্ব হোক, মানে সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে হবে, অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে হবে, উত্তল লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে, অবতল লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সবার ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হবে। ওকে, এবারে আমরা এর স্পেশাল কিছু কেস দেখে নেব। যদি আমরা প্রথম কি, যদি আমরা যে আলোটা যে প্রতিসরণ করাচ্ছি সেই প্রতিসরণ যদি উভয় উত্তল লেন্স দ্বারা হয়, অর্থাৎ যে লেন্স হবে সেটা প্রথমে উভয় দিকে উত্তল, এদিকে উত্তল, এই দিকে উত্তল। তো উভয় উত্তল লেন্সের ক্ষেত্রে
আমার এই ফর্মুলাটা কি পরিবর্তন হবে, তার উভয় অবতল দুদিকে যদি অবতল হয় সেই লেন্সের ক্ষেত্রে ফর্মুলার কি পরিবর্তন হবে সেইগুলো আমরা একটু জেনে নেব। প্রথম কি কেস 1 বলতে পারি, কেস 1 কি উভয় উত্তল লেন্স, ওকে উভয় উত্তল লেন্স, ওকে উভয় উত্তল লেন্স। তাহলে উভয় উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা বলতে পারবো কি দেখে নাও, তাহলে এর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে C1, এইটার হচ্ছে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে C2। তাহলে বস্তু তো আমার এখানটা আছে, ধর P বিন্দু, এটা বস্তু। তাহলে বস্তু যেদিকে থাকে সেই দিকে সবই কি নেগেটিভ, বস্তুর অপোজিট দিকটা সব পজিটিভ। অর্থাৎ এখানে যে R1টা হবে সেটা R1টা কি হবে, এটা যদি আমি আলোক কেন্দ্র থেকে বলি O, তাহলে OC1 ইকুয়াল টু প্লাস R1, আর এখান থেকে OC2টা কত হবে, OC2, এখানে এটা হচ্ছে P হচ্ছে বস্তু। আমি বলেছিলাম বস্তু যেদিকে থাকবে সেদিকে সব নেগেটিভ, তাহলে এখানে যে OC2 এটা কি হবে নেগেটিভ, মানে হচ্ছে -R2। তাহলে উভয় উত্তল লেন্সের ক্ষেত্রে R2টা কী হবে নেগেটিভ হবে আর R1টা পজিটিভ হবে। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে অতএব 1/f ইকুয়াল টু মিউ এজি, এজি কেন বাইরে থেকে যাচ্ছে আলোটা, মিউ এজি -1 ইন্টু 1/R1 -1/-R2, কারণ R2টা তখন কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আমার উভয় উত্তল বলে। তাহলে এখানে আমরা বসালে কত পাবো দেখুন, বা 1/f ইকুয়াল টু মিউ এজি -1 ইন্টু 1/R1 প্লাস -1 প্লাস 1/R2। তাহলে এটা হচ্ছে কি উভয় উত্তল লেন্সের ক্ষেত্রে লেন্স মেকার ফর্মুলা। তাহলে এটা লেন্স মেকার ফর্মুলা কার জন্য, উভয় উত্তল লেন্সের জন্য, অর্থাৎ যার দুদিকে উভয় মানে উত্তল হবে। ওকে, এবারে সম উত্তল হলে, অর্থাৎ এখানে কিন্তু দেখে না দুটো বক্রতা ব্যাসার্ধ কিন্তু আলাদা, দুটো বক্রতা ব্যাসার্ধ আলাদা, মানে হচ্ছে কি এদের ফোকাস দূরত্ব আলাদা হবে। এখানে দেখো না এর যে বক্রতা ব্যাসার্ধ আছে, এখানে যে বক্রতা ব্যাসার্ধ সেইটা আলাদা হবে, এখান থেকে এটা আলাদা হবে। সেই জন্য একা সম উত্তল নয়, সম উত্তল মানে কি দুটোর বক্রতা ব্যাসার্ধ সেম, মানে যদি R1 ইকুয়াল টু R2 হয়ে যায় তাহলে এটাকে বলা হয় কি সম উত্তল, সম উত্তল লেন্স। ওকে, R1 ইকুয়াল টু R2 অর্থাৎ এই দিকের বক্রতা ব্যাসার্ধ আর এই দিকের বক্রতা ব্যাসার্ধ দুটো সেম, অর্থাৎ একে বলা হয় কি সমোত্তল লেন্স। যে সমস্ত উত্তল লেন্সের উভয় দিকের বক্রতা ব্যাসার্ধ সমান হবে তাদের বলা হয় সমোত্তল, আর যে সমস্ত লেন্সের উভয় দিকের বক্রতা ব্যাসার্ধ সমান হবে না তাদের আমরা সমোত্তল বলবো না। তবে উত্তল লেন্সে উভয় উত্তল লেন্সই বলবো, কিন্তু সেটা সমোত্তল নয়। সমোত্তল তখনই হবে যখন R1 আর R2 ইকুয়াল হবে, তাছাড়া কখনোই তারা সমোত্তল হবে না। তাহলে আমরা এটা হচ্ছে কি নর্মাল যে কোনো উভয় উত্তল বা উত্তল লেন্স যার দুদিকে উত্তল সারফেস থাকবে সেই সমস্ত লেন্সের ক্ষেত্রে যদি ফর্মুলা বা লেন্স মেকার ফর্মুলা বলে, সেই ক্ষেত্রে ফর্মুলাটা কী হবে 1/f ইকুয়াল টু মিউ এজি, যেহেতু বাই মাধ্যমে সাপেক্ষে গ্লাস মাধ্যম, তো এটা মিউ এজি না দিলেও চলবে। যদি অঙ্কের ক্ষেত্রে তুমি শুধু মিউ এর মান বসে দিলে হবে মিউ -1 1/R1 প্লাস 1/R2। এবার আমরা যদি সমোত্তল নিই, ওকে নেক্সট কেস 2, ফর্মুলাটার পাশে এখানটা লিখে রাখছি 1/f ইকুয়াল টু মিউ -1 1/R1 -1/R2, ওকে 1/R2। তাহলে দেখে নাও আমরা কী হচ্ছে সমোত্তল, কেস 2 সমোত্তল লেন্স। ওকে, সমোত্তল লেন্সের ক্ষেত্রে দেখো তাহলে আমার ফর্মুলাটা কী হবে দেখে নাও, তাহলে 1/f ইকুয়াল টু মিউ এজি -1 দেখে নাও R1 ইকুয়াল টু R2। সমোত্তল লেন্সের ক্ষেত্রে আমরা বলতে পারবো কি এখানে যে R1 ইকুয়াল টু R2 ইকুয়াল টু R, তাহলে OC1 ইকুয়াল টু R হবে আর OC2 ইকুয়াল টু -R হবে। দেখে নাও এই ক্ষেত্রে মাইনাস হবে, কারণ কি এখান থেকে এর ডিস্টেন্সটা কী আছে মাইনাস, তাহলে এটা যেহেতু বস্তুর দিকে আছে তাহলে -R হবে, এখানে +R হবে। তাহলে বলতে পারি এখানটায় আমরা তাহলে R1 এর জায়গায় 1/R -1/-R। ওকে, তাহলে এখানে কত হচ্ছে এটা মিউ এজি -1, তাহলে 1/R প্লাস 1/R, তাহলে কত হবে দেখানো এটা, তাহলে এটাকে আমরা বলতে পারি বা 1/f ইকুয়াল টু মিউ এজি -1 1 + 1 হচ্ছে 2/R। ওকে 2/R, তাহলে এইটা হচ্ছে আমার কি
সমতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য বা লেন্স মেকার ফর্মুলা, তা সমতল লেন্স মেকার ফর্মুলা কী হবে, 1/f = μAg - 1 × 2/r। আর হচ্ছে যে কোনো একদিকের ব্যাসার্ধ, কারণ যেহেতু সমতল দুদিকের ব্যাসার্ধ সেম আছে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে কি, সম অবতল। ওকে, সম অবতল, ওকে, বা উভ অবতল। আমরা প্রথম উভ অবতল বের করি, তারপর সম অবতল বের করব। উভ অবতল লেন্স কেস 3, ওকে, কেস 3 এটা হচ্ছে কি, উভ অবতল। উভ অবতলের ক্ষেত্রে কী হবে দেখে নাও, উভ অবতল লেন্স, উভ অবতল লেন্স দেখে নাও সেটা কেমন হবে। আমরা একটা ছবির সঙ্গে সবসময় চেষ্টা করবে যে কোনো ডেরিভেশন বোঝার সময় বিশেষ করে যখন তুমি বোঝার চেষ্টা করবে, তার জন্য তার করসপন্ডিং যদি কোনো ছবি থাকে ছবিটাকে ভালো করে আঁকা, ছবিটার দিকে ভালো করে লক্ষ্য, ছবিটা যদি বুঝতে পারো দেখবে ম্যাক্সিমাম ক্যালকুলেশনটা খুব সহজ হয়ে যায়। যত বড়ই হোক, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে খুব সহজে সেগুলো নামিয়ে দেবে তুমি। তাহলে দেখে নাও, তাহলে এর ক্ষেত্রে ধরলাম এটা বস্তু পি, তাহলে এর ক্ষেত্রে এটা ধরলাম হচ্ছে কি আমার C1, কারণ এটা এদিকে আছে, এটা এদিকে আছে, তাহলে C1 এর দিকে হবে, C2টা আমার এদিকে হবে C2। তাহলে এখানে দেখে নাও, কারণ দেখো না এর জন্য এটা হচ্ছে কি প্রথম সারফেসটার জন্য R1 C1, তাহলে প্রথম সারফেসটা এইভাবে বাঁকা আছে, তো তাহলে এটা হচ্ছে C1 হবে, এটা C2 হবে, তার মানে -R1টা হবে এদিকে, আর এটা হচ্ছে R2 হবে এদিকে প্লাস। তার বলতে পারি এটা যদি ও বিন্দু হয়, তাহলে OC1 হচ্ছে -R1 আর OC2 = +R2। ওকে, এটা কিন্তু সম অবতল নয়, উভ অবতল, মানে R1 R2 বা বক্রতা ব্যাসার্ধ দুটো আলাদা। সেক্ষেত্রে দেখে না কী হবে, তাহলে আমরা বসাতে পারি ফর্মুলায়, তাহলে অতএব 1/f = μAg, কারণ এয়ার টু গ্লাস এটা তো আমরা জানি 1, তারপর হচ্ছে কি দেখে নাও R1টা কত হচ্ছে দেখে নাও 1/-R1 -1/R2, তাহলে কত হচ্ছে দেখে নাও, এখানে দুটো থেকে যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস বাইরে আসবে, μAg - 1, তাহলে পাচ্ছি দেখে নাও এই মাইনাস আর এই মাইনাস, এই দুটো মাইনাসকে কমন নিলাম, তাহলে বাইরে আসলো, তাহলে এখানে থাকছে কত 1/R1 + 1/R2, তাহলে 1/f। তার মানে আমরা কি করে বুঝবো এই সমীকরণটা উভ অবতল না উভ উত্তল, যদি সামনে মাইনাস থাকে দেখেন ফর্মুলা কিন্তু সেম ছিল, উভ উত্তলের ক্ষেত্রে ফর্মুলা সেম ছিল, শুধু মাইনাসটা ছিল না। তা যদি সামনে মাইনাস চলে আসে, নেগেটিভ আসলে কি উভ অবতল হবে, আর নেগেটিভ যদি না আসে তাহলে উভ উত্তল হবে। ওকে, এবার আমরা সম অবতল দেখব, কেস 4। সম অবতল লেন্স, সম অবতল লেন্স মানে এখানেও একই কেস, R1 R2 সেম হবে। তাহলে R1 R2 সেম হলে অর্থাৎ বলতে পারি কি এখানে সম অবতল মানে হচ্ছে কি OC1 = -R, OC2 = +R। ওকে, তাহলে দুটো যদি বসে দিই তাহলে এখানে ফর্মুলা আমার একই থাকবে, তাহলে 1/f = μAg - 1, তাহলে এখানে করবো এখানে এই মেন যদি ফর্মুলায় বসায়, এই ফর্মুলা যদি বসায় মেন, তাহলে 1/-R - 1/R, তাহলে বা 1/f, আমি কিন্তু এই ফর্মুলাটা এইটাই বসালাম, এই ফর্মুলায় আমি বসালাম ডাইরেক্ট, তাহলে দেখলাম মাইনাস দুদিক দিয়ে কমন হলে -μAg - 1, তাহলে 1/R + 1/R, তার মানে হচ্ছে 2/R, তার মানে এখান থেকে পাচ্ছি আমরা কত দেখে নাও, এখানে পাচ্ছি তাহলে বা 1/f = -μAg - 1 × 2/R, অর্থাৎ দেখে নাও উভ উত্তল আর উভ অবতল দুটোর ক্ষেত্রে বা সম উত্তল বা সম অবতল দুটোর ক্ষেত্রে সেম ফর্মুলা, শুধু ডিফারেন্সটা কি আছে নেগেটিভ সাইনের। যদি নেগেটিভ সাইন না থাকে তাহলে সেটা সম উত্তল বা উভ উত্তল হবে, আর যদি নেগেটিভ সাইন থাকে তাহলে সম অবতল বা উভ অবতল হবে। ওকে, এই হচ্ছে দেখে না খুব সহজ ছিল, লেন্স মেকার ফর্মুলা যদি ভালো করে বুঝতে পারো এইগুলো তোমার জন্য খুব সহজ হবে। আর যদি এর আগের ভিডিওটা না দেখে থাকো অবশ্যই তুমি লেন্স মেকার ফর্মুলাটা কীভাবে প্রমাণ করলাম সেটা তোমরা দেখবে, দেখার পর তবে এটা সুন্দর করে তোমরা বুঝতে পারবে। তো নেক্সট এবারে আমরা যে লেন্সকে বায়ু থেকে ঘনতার মাধ্যমে রাখলে তার ফোকাস দৈর্ঘ্য কী পরিবর্তন ঘটে সেটা প্রমাণ করবো আমরা। তা তোমরা হেডিং দিতে পারো যে বায়ু থেকে ঘনতার মাধ্যমে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন।
বায়ুর থেকে ঘনতর মাধ্যমে লেন্সের ফোকাস দৈর্ঘ্য ওকে, আমরা বের করতে চাইছি লেন্সকে বায়ু মাধ্যমে রাখলে তার যে ফোকাস দৈর্ঘ্য হয়, সেই লেন্সটাকে যদি আমি কোনো বায়ুর থেকে ঘনতর মাধ্যমে রাখি, সেক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কী পরিবর্তন হবে, অর্থাৎ বায়ু সাপেক্ষে ওই মাধ্যমে দুটো ফোকাস দৈর্ঘ্য কেমন কী পরিবর্তন হবে, অর্থাৎ বাড়বে না কমবে, সেইটা আমরা ডিসকাস করবো। একদম কনসেপ্ট দিয়ে একদম সবথেকে সহজ করে চেষ্টা করবো বোঝার এটা। তার প্রথম আমরা জানি কি বায়ু সাপেক্ষে প্রথম কেস নিই। ফার্স্ট স্টেপ হচ্ছে কি স্টেপ 1, আমরা এইভাবে লিখতে পারি স্টেপ 1 আকারে, যে লেন্সটাকে প্রথমে কি বায়ুতে রাখা আছে। প্রথম হচ্ছে কি ধরি লেন্সটি বায়ু মাধ্যমে আছে ওকে। তা থাকলে বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক, বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু মিউ এ। ওকে, বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এ। আর কাঁচের প্রতিসরাঙ্ক, যেহেতু লেন্সটা কাঁচ, তার বলতে লেন্সের প্রতিসরাঙ্ক মিউ ধরলাম, মিউ জি। ওকে, যেহেতু কাঁচ, অতএব বায়ু মাধ্যমে লেন্সের ফোকাস দৈর্ঘ্য, অতএব বায়ু মাধ্যমে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কী হবে 1/FA দিলাম, এ ফর এয়ার মিডিয়াম। ওকে, 1/FA মানে এয়ার মিডিয়াম। তো সেক্ষেত্রে আমরা কি ফর্মুলা পেয়েছিলাম দেখে নাও, যেহেতু উত্তল লেন্স, ওকে, এখানে আমরা উভয় উত্তল লেন্সই ধরলাম, উভয় উত্তল লেন্স। ওকে, উভয় উত্তল লেন্স। তাহলে উভয় উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, যে মিউ AG -1 ইন্টু 1/R1 প্লাস 1/R2। দেখে নাও, একটু আগেই জাস্ট এটা দেখালাম। উভয় উত্তল লেন্সের ক্ষেত্রে যে কি আমার ফোকাস দৈর্ঘ্যের ফর্মুলা কি, বা লেন্স মেকার যে ফর্মুলাটা ছিল সেটা কি 1/F ইকুয়াল টু মিউ -1 1/R1 প্লাস -1/R2। আর উভয় উত্তলের প্লাস হয়ে যেত প্লাস 1/R2, কারণ R2 হচ্ছে নেগেটিভ, R1 হচ্ছে পজিটিভ, সেই হিসাবে। ওকে, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এবারে যদি এটা স্টেপ 1 করলাম, স্টেপ 1 আমরা এটা পেলাম। স্টেপ 2 ক্ষেত্রে দেখে নাও, স্টেপ 2 তোমাদের পরীক্ষার ক্ষেত্রে লেখার সময় স্টেপ 1 স্টেপ 2 লিখতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য যে এটাকে আমরা প্রত্যেক জিনিস একটু নতুনত্ব করে একটু সুন্দর করে নিজের মতো করে বোঝার চেষ্টা করো সবসময়। বোঝার সময় যতটা সময় লাগে, যতটা নিজের মতো করে যেইভাবে বুঝলে তোমার কাছে সহজ লাগবে, সেই স্ট্র্যাটেজি ফলো করতে হবে, সেই পদ্ধতি তোমাকে ইউজ করতে হবে। বোঝা হয়ে গেল, এবার সুন্দর করে একটা ফরম্যাটে লিখে ফেললে ব্যাস যথেষ্ট হয়ে যাবে সেটা। কিন্তু বোঝার সময় তোমাকে যেইভাবে বুঝলে তুমি বুঝতে পারবে, সেইভাবে তোমাকে বুঝতে হবে। ওকে, তাহলে আমি ধরো দুটো স্টেপ, আমি দুটো কাজ করবো। একবার কি লেন্সকে বায়ু মাধ্যমে রাখবো, একবার জলের মধ্যে ডুবিয়ে রাখবো। তাহলে যেহেতু বায়ুর থেকে জল হচ্ছে ডেন্সার মিডিয়াম, তাহলে জল নিতে পারে, জলের জায়গায় যে কোনো অন্য মিডিয়ামে নিতে পারে। তাহলে আমি এক্ষেত্রে আমি জল নিচ্ছি। ওকে, কোনো সমস্যা হবে না এখানে। তাহলে স্টেপ 2 ধরি, এখানে লিখবো কি ধরি, বা আবার ধরি লেন্সটিকে জল মাধ্যমে লেন্সটি ধরলাম। আবার ধরি লেন্সটি জল মাধ্যমে আছে। ওকে, এটা ধরলাম। তাহলে জলের প্রতিসরাঙ্ক কী হবে, জলের প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে কি মিউ ডাব্লু, আর আমরা তো লেন্সের প্রতিসরাঙ্ক মিউ জি বলেছি। এক্ষেত্রে অর্থাৎ দেখে নাও, এটা আমার জল আছে, এইভাবে জল আছে, এখানে আমার লেন্সটা আছে। ওকে, তাহলে 1 নম্বর এবং 3 নম্বর মাধ্যমে যে প্রতিসরাঙ্ক হবে সেটা কি মিউ ডাব্লিউ হবে। তাহলে এখানে যে প্রতিসরাঙ্কটা আমরা এখানে করেছিলাম এজি, অর্থাৎ বায়ু থেকে গ্লাস, এখানে কি জল থেকে যাচ্ছে গ্লাসে, তার মানে এখানে যে প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে মিউ
ডাব্লু জি, ওকে, মিউ ডাব্লু জি জল থেকে গ্লাসে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে তাহলে হবে কি দেখে নাও, অতএব জল মাধ্যমে লেন্সের ফোকাস দৈর্ঘ্য তাহলে কী হবে দেখে নাও, বলতে পারি কি 1/f/w, f/w দেখে আমি দিলাম, এটা জল মাধ্যমে আমি করলাম বলে, তাহলে এখানে মিউটা কী হবে দেখে নাও, মিউ ডাব্লু জি হয়ে যাবে, মিউ ডাব্লু জি -1, ওকে, মিউ ডাব্লু জি -1 1/r1 প্লাস 1/r2, ওকে, 1/r1 প্লাস 1/r2 উত্তল লেন্সের ক্ষেত্রে যেমন ফর্মুলা সেটা করবো, কিন্তু এখানে চেঞ্জটা কী হলো দেখেন, চেঞ্জটা হলো কি মিউ ডাব্লু জি, অর্থাৎ প্রতিসরাঙ্ক একটু পরিবর্তন হলো, কারণ জলের সাপেক্ষে আমরা কাঁচের নিচ্ছি, সেই জন্য ফোকাস দৈর্ঘ্যটা 1/f/w নিলাম। এবার আমরা এখানে কম্পেয়ার করব FA আর FW কোনটা বেশি কোনটা কম, ওকে, সেই জন্য আমরা এটাকে 1 নম্বর বলছি, এটাকে আমরা বললাম 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 ভাগ করবো, দেখে নাও 1 আর 2 ভাগ করে দেখে নাও R1 R2 পার্টটা কেটে যাবে, এখানে লিখে দেবে 1/2, 1 নম্বর সমীকরণের সঙ্গে 2 নম্বর সমীকরণ ভাগ করিয়ে পাই, এটা লিখে দেবে একটু, তখন লিখলে কি তারপরে কী হবে দেখে নাও, দুটোকে এবার ভাগ করা যাক, 1/FA ডিভাইড বাই 1/FW ইকুয়াল টু 1/FA কত পেয়েছি আমরা, মিউ AG -1 ইন্টু 1/R1 প্লাস 1/R2, ওকে, 1/R1 প্লাস 1/R2, ওকে, এটা হলো ডিভাইডেড বাই নিচে দেখে নাও মিউ WG -1, ওকে, মিউ WG -1 এখানে বলতে পারি কি 1/R1 প্লাস 1/R2, ওকে, দেখেন দুটোকে ভাগ করলাম, এটা আর এইটা উপরটা, তাহলে দেখে নাও এই পুরোটাই এখানে কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি কি দেখে নাও, খুবই সহজ একদম, প্রথমে বায়ু মাধ্যমে আমার তো ফর্মুলা প্রমাণ করতে হচ্ছে না, ফর্মুলা জানা আছে, জাস্ট সেটা যখন বায়ু মাধ্যমে রাখবো সেক্ষেত্রে ফর্মুলাটা কেমন রূপ হবে, আর যখন জলের মধ্যে রাখবো সেখানে ফর্মুলা কেমন হয়, শুধু জাস্ট জলে রাখলে এর জায়গায় ডাব্লু হয়ে যাবে, এইটাই পরিবর্তন, বাদ বাকি কিছু পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা পাবো কত দেখে নাও, তাহলে বা এখানে যদি উল্টে যায় এটা FW/FA ইকুয়াল টু দেখে নাও 1 আছে বলে এটা উল্টে যাবে, তাহলে এটা পাচ্ছি কি মিউ AG -1 ডিভাইড বাই মিউ WG -1, এটা পেলাম, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখানে একটা ট্রিক আছে দেখে নাও, এখান থেকে একটা কনসেপ্ট আমরা ইউজ করব, তারপরে এটাকে প্রমাণ করার চেষ্টা করব, খুবই সহজ আছে। এখানটা আমরা একটু দেখছি মিউ WG, ওকে, মিউ WG মানে কি আমরা জানি কি মিউ G/মিউ W, তাই না, এটা তো আমরা জানি, মিউ WG মানে মিউ G/মিউ W, অর্থাৎ জল মাধ্যম সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। এবার এখানে আমরা একটা কাজ করতে পারি, মিউ G/মিউ A করতে পারি, মিউ W/মিউ A করতে পারি, আমি দুদিকে কী মিউ A দ্বারা অর্থাৎ বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্কতে ভাগ করতে পারি, কোনো সমস্যা নেই, কেটে যেতে পারে। তাহলে উপরটা কি হচ্ছে দেখেন, উপরটা হচ্ছে কি মিউ AG বাই নিচেরটা কী হচ্ছে দেখুন মিউ AW, দেখে নাও মিউ AW হচ্ছে মিউ AG হচ্ছে, এটা পেলাম কি এটা মিউ WG, অর্থাৎ এটা যে কি কাঁচের পরম জল বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, তাহলে এটা হচ্ছে কি বা কাঁচের পরম প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে কি জলের পরম প্রতিসরাঙ্ক। এবার দেখে নাও আমরা জানি মিউ A ইকুয়াল টু 1, তাই না, জলের প্রতিসরাঙ্ক বায়ুর প্রতিসরাঙ্ক তো 1, তাহলে এইটা সবচেয়ে কম, যত জল কাঁচ বা আরও যত রকম আছে গ্লিসারিন বা কাঠগুঁড়ো যত রকম আছে মেটেরিয়ালস, প্রত্যেকটার প্রতিসরাঙ্ক বায়ুর থেকে বেশি, সবথেকে ন্যূনতম বা কম প্রতিসরাঙ্ক কাঠ সেটা হচ্ছে বায়ুর প্রতিসরাঙ্ক 1, মিউ হচ্ছে 1, তার এর থেকে উপরে যত আছে জল আছে কাঁচ আছে আরও অন্যান্য মাধ্যমে তাদের প্রতিসরাঙ্ক 1-এর থেকে বেশি, তাহলে অবশ্যই যদি তাহলে বলতে হয় যদি ধরি বা মিউ A ইকুয়াল টু বা লিখে বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক, বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ A ইকুয়াল টু 1, অতএব মিউ AW, এবার বলো মিউ AW 1-এর থেকে বেশি হবে না কম হবে, অর্থাৎ জলের প্রতিসরাঙ্ক 1-এর থেকে বেশি না কম, বায়ুর প্রতিসরাঙ্ক হচ্ছে কি 1, তা জলের প্রতিসরাঙ্ক বায়ুর থেকে বেশি হবে না কম হবে, অবভিয়াসলি বায়ুর থেকে বেশি হবে, কাঁচেরও বেশি হবে জলেরও বেশি হবে, কারণ সবথেকে কম কার বললাম
বায়ুর, তাহলে অবশ্যই মিউ এ ডাব্লু গ্রেটার দ্যান 1, তাহলে এটা হচ্ছে গ্রেটার দ্যান 1। ওকে, তাহলে মিউ এ ডাব্লু আমার গ্রেটার দ্যান 1 হবে। এই কনসেপ্টটা কিন্তু ভালো করে একটু বোঝার চেষ্টা করো, এটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। আমি প্রথম কি মিউ ডাব্লু জিকে আলাদা আলাদা করে ভাঙলাম, ভাঙার পর সেখানে মিউ এ দিয়ে গুণ করলাম, ভাগ করে কি সেখানে পরম প্রতিসরাঙ্ক আকারে পেলাম। এবারে আমি বলতে চাইছি যে সব থেকে কম প্রতিসরাঙ্ক কার, সেটা হচ্ছে কি বায়ুর, আমরা জানি এটা। তার থেকে যত উপরে আছে ডেন্সার মিডিয়াম আছে সবার প্রতিসরাঙ্ক বায়ুর থেকে বেশি। নর্মালি জলের ক্ষেত্রে আমরা জানি কি 3/2 হয়, তাই না, 3/2 বা 1.33 এরম টাইপের হয়। কাঁচ বা জলে এরম একটা প্রতিসরাঙ্ক হয়, অর্থাৎ 1-এর থেকে বেশি হয়। তাহলে আমরা বলতে পারি অতএব আমরা জানি মিউ এ ডাব্লু, এখানে বলতে পারি কি মিউ এ ডাব্লু আমরা জানি মিউ এ ডাব্লু গ্রেটার দ্যান 1। তাহলে মিউ এ ডাব্লু যদি গ্রেটার দ্যান 1 হয়, অর্থাৎ এইটা আমার গ্রেটার দ্যান 1, এইটা 1-এর থেকে বেশি। তাহলে এইটা যদি 1-এর থেকে বেশি হয়, একটা জিনিস দেখে নাও, আমি যদি একটা সমীকরণ লিখি x ইকুয়াল টু পি বাই কিউ, ভালো করে বোঝার চেষ্টা করো, x ইকুয়াল টু পি বাই কিউ। যদি কিউ গ্রেটার দ্যান 1 হয়, যদি কিউটা 1-এর থেকে বড় হয়, তাহলে x 1-এর থেকে বড় হবে না ছোট হবে? কিউটা যদি 1-এর থেকে বড় হয়, তাহলে এক্সটা 1-এর থেকে ছোট হবে না বড় হবে? অবশ্যই 1-এর থেকে ছোট হবে, কিউটা ছোট হবে। কারণ বলা যায় এই নিচেটা ডিনোমিনেটার নিচেরটা যত বেশি হবে, আমি যদি বলি এক্স প্রপোর্শনাল টু 1/কিউ, তাহলে কিউ এর মান যত বাড়বে এক্স এর মান তত করবে, কারণ ইনভার্স আছে, তাই না, ইনভার্সের প্রপোর্শনাল টু। তার মানে নিচে এইখানে অনুপাত আছে, এর নিচেরটার মান যত বৃদ্ধি পাবে এর মান তত হ্রাস পাবে, কারণ একে অপর কি আছে, ইনভার্স আছে। তার মানে নিচে যত বাড়বে এইটা তত কমবে, তাহলে নিশ্চয়ই তাহলে এইটা এক্সটা পি এর থেকে কম হবে। তাহলে এক্সটা কী হচ্ছে, পি এর থেকে এই পি এর এই যে মান আছে এর থেকে কম হবে। দেখেন এখানে একটা তোমার জটিলতা সৃষ্টি হতে পারে, এটা আমি একটু আরও ক্লিয়ার করে বলে দিচ্ছি। ধরলাম এক্স ইকুয়াল টু 2/5, ওকে, এক্স ইকুয়াল টু 2/5। এবার দেখে নাও, তাহলে 5 নিশ্চয়ই গ্রেটার দ্যান 1, 5 1-এর থেকে বেশি। তাহলে এর অনুপাত নিশ্চয়ই এই যে অনুপাত এখানে যে মানটা পাবো টোটাল অনুপাত করে সেটা 1-এর থেকে কী হবে, কম হবে। তাহলে অবশ্যই এক্সটার মান 1-এর থেকে কম হবে। ভালো করে দেখে নাও, 5 কী আছে, 1-এর থেকে বেশি আছে। 5 যদি 1-এর থেকে বেশি হয় তাহলে নিশ্চয়ই এক্সটা 1-এর থেকে কম হবে। দেখে নাও, এটা যদি বেশি হয় এদের অনুপাত করলে 1-এর থেকে কম হবে। তাহলে 1-এর থেকে কম হলে তাহলে এইটা যে 2, নিশ্চয়ই তাহলে এক্স লেস দেন 2 হবে। এক্সের মানটা 2-এর থেকে কম হবে, কারণ কি এদের অনুপাত করলে 2 হবে বেশি। আবার 2-এর সঙ্গে 5x গুণ কর, তবে 2-এর সঙ্গে সমান হচ্ছে। তার মানে এখান থেকে বুঝতে পারছি যে যদি নিচেরটা 1-এর থেকে বেশি হয়, ডিনোমিনেটর যেটা আছে সেটা যদি 1-এর থেকে বেশি হয়, অবশ্যই এক্সটা 1-এর থেকে কম হবে। এক্সটা যদি 1-এর থেকে কম হয় নিশ্চয়ই তাহলে এটা উপরেরটা এক্সের থেকে বেশি হবে। উপরটা যেটা থাকবে সেটা এক্সের থেকে বেশি হবে, তাহলে নিশ্চয়ই এক্স লেস দ্যান 2 হবে বা 2 গ্রেটার দ্যান এক্স হবে, এটা হবে। এই কনসেপ্টটা আমরা এখানটা ইউজ করবো। দেখুন আমি এখানে কি বললাম, এ ডাব্লু, দেখুন এ ডাব্লু কী আছে, 1-এর থেকে বেশি। তাহলে এ ডাব্লু যদি 1-এর থেকে বেশি হয় তাহলে মিউ ডাব্লু জি কী হবে, যেহেতু এইটার সঙ্গে এটা কী আছে, ইনভার্স আছে, দেখে নাও ভাগ করা অবস্থায়, তাহলে এইটার সঙ্গে এটা ইনভার্স আছে। তাহলে এইটা যত বাড়বে নিচেরটা যত বাড়বে এইটা তত কমবে। তাহলে এইটা যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে এই কনসেপ্ট অনুযায়ী মিউ ডাব্লু জি লেস দ্যান 1 হবে। তাহলে মিউ ডাব্লু লেস দ্যান 1 হলে তাহলে এইটা বেশি হবে। তার মানে এখান থেকে বলতে পারি আমরা, তাহলে এখান থেকে বলতে পারি কি, অতএব মিউ ডাব্লু জি লেস দ্যান মিউ এ জি হবে, অর্থাৎ এইটা এর থেকে বড় হবে, বা ডাব্লু মিউ জি লেস দ্যান এ ডাব্লু মি, যেমন দেখালাম এক্স লেস দ্যান 2 যেটা বললাম এক্ষুনি আগে, সেই কনসেপ্টটা আমরা ইউজ করে বলতে পারি। তাহলে যেহেতু এটা লেস দ্যান 1 হবে, এটা লেস দ্যান 1 আছে, তাহলে এইটা তাহলে মিউ ডাব্লু জি লেস দ্যান এ মিউ জি, মানে এইটা এর থেকে বেশি হবে। অর্থাৎ কাঁচের প্রতিসরাঙ্ক এই মিউ ডাব্লু জি থেকে বেশি হবে। তাহলে বলতে পারি অতএব মিউ ডাব্লু জি লেস দ্যান এ মিউ জি। তাহলে এখান থেকে আমরা কী করছি দেখানো, তাহলে বা বলতে পারি কি মিউ ডাব্লু জি -1 লেস দ্যান মিউ এ জি -1, এটা করতে পারি আমরা, কোনো সমস্যা নেই। দেখে নাও মিউ ডাব্লু জি -1
এ মিউ জি মাইনাস ওয়ান, দুদিকে মাইনাস করলাম। এবার দেখে নাও তাহলে বা বলতে পারি কি ওয়ান লেস দেন মিউ এ জি মাইনাস ওয়ান ডিভাইড বাই মিউ ডাব্লিউ জি মাইনাস ওয়ান। তাহলে এটা এর অনুপাতটা নিশ্চয়ই একের থেকে বড় হবে। তাহলে এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই, এটা যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে বা মিউ এ জি মাইনাস ওয়ান বাই মিউ ডাব্লিউ জি মাইনাস ওয়ান গ্রেটার দেন ওয়ান। তো এখানে ওয়ান লেস দেন এত মানে এটা গ্রেটার দেন ওয়ান হবে। তো এখানে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করলো। এটা খুবই সহজ কনসেপ্ট ছিল এবং ভালো করে বোঝার ছিল যে এইটা যদি গুলি ফেলো পুরোটাই তুমি বুঝতে পারো যে কীভাবে কোনটা হলো। সেই জন্য প্রত্যেকটা স্টেপ যেইভাবে বললাম দরকার ভিডিওটা আবার ব্যাক করে আবার ওই জিনিসটা ভালো করে বোঝো, দেখো খুব সহজ লাগবে এটা। তাহলে আমরা পেলাম কি আলটিমেট মিউ এ জি মাইনাস ওয়ান ডিভাইড বাই মিউ ডাব্লিউ জি মাইনাস ওয়ান গ্রেটার দেন ওয়ান, এটা একের থেকে বড়। অর্থাৎ এই অনুপাতটা কি পেলাম, গ্রেটার দেন ওয়ান পেলাম। তাহলে এইটা যদিও গ্রেটার দেন ওয়ান হয় তাহলে এটার সঙ্গে তো এটা সমান, তাহলে এটাও গ্রেটার দেন ওয়ান হবে। তাহলে বলতে হবে বা এফ ডাব্লিউ বাই এফ এ গ্রেটার দেন ওয়ান। যদি এই অনুপাতটা গ্রেটার দেন ওয়ান হয় তাহলে এটার সঙ্গে তো ফোকাস দৈর্ঘ্য অনুপাতটা পরস্পর সমান আছে, এটা তো ইকুয়াল। তাহলে ইকুয়াল হলে নিশ্চয় তাহলে এটাও গ্রেটার দেন ওয়ান হবে। তাহলে এখান থেকে বলতে তাহলে বা এফ ডাব্লিউ গ্রেটার দেন এফ এ। তাহলে নিশ্চয়ই কী হচ্ছে এফ ডাব্লিউ গ্রেটার দেন এফ এ। তার মানে এখান থেকে আমরা কী বুঝতে পারছি যে অবশ্যই জল মাধ্যমে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বায়ু মাধ্যমে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের থেকেও বেশি হবে। অর্থাৎ একটাই লেন্সকে যদি বায়ু মাধ্যমে রাখি সেখানে রাখলে যা লেন্সের ফোকাস দৈর্ঘ্য হবে ওই লেন্সকে যদি জলের মধ্যে ডুবিয়ে রাখি তার ফোকাস দৈর্ঘ্য কী হবে, বৃদ্ধি পেয়ে যাবে, বেড়ে যাবে। অর্থাৎ বায়ু মাধ্যম থেকে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাবে। এখান থেকে আমাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কি লেন্সকে যত ডেন্সার মিডিয়ামে নিয়ে যাব তত তার ফোকাল লেন্থ বৃদ্ধি পাবে, বাড়তে থাকবে, তাই না? তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছি। দেখো না খুবই সহজ ছিল কনসেপ্টটা, একদম খুব ইজি সমীকরণ ছিল। এইটা আশা করি তোমরা বুঝতে পেরেছি। এখানেই হচ্ছে ট্রিকটা, একটু এই ট্রিকটা ইউজ করে আমরা খুব সহজে এটা প্রমাণ করতে পারবো। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট আমরা এবারে লেন্স নির্মাণ সূত্রের উপরে কয়েকটা অঙ্ক করবো যাতে করে কনসেপ্টটা তোমাদের ভালো করে ক্লিয়ার হয়ে যায়। ওকে, তো তোমাদের প্রবলেম সেট ওয়ানে দেখবে প্রবলেম নম্বর হচ্ছে 19 নম্বর প্রবলেমটা কী আছে দেখে নাও। বায়ু মাধ্যমে রাখা একটি কাঁচের প্রতিসরাঙ্ক 1.5, লেন্সের দুটি তলের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার উত্তল ও 30 সেন্টিমিটার অবতল, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য ও ক্ষমতা নির্ণয় করো। খুবই সহজ আছে দেখে নাও। তাহলে আমরা কী করে করবো দেখে নাও। মানে এখানে দেখো না একটা উত্তল বলেছে, একদিকে একটা অবতল বলেছে। দেখো না উত্তল আর অবতল, একটা লেন্স আছে ধরলাম এরকম লেন্স আছে আর এই দিকটা আছে এরকম টাইপের। ওকে, লেন্সটা ঠিক এরকম এই লেন্স। ওকে, তাহলে এই দিকটা উত্তল আর এই দিকটা কী আছে অবতল। তাহলে দুদিকে দেখো না দুটোই হচ্ছে আমার পজিটিভ হচ্ছে, এখানে কোনোটাই নেগেটিভ হবে না। এর জন্য একটা যে বক্রতা ব্যাসার্ধ পাবো এবং এটার জন্য যে বক্রতা ব্যাসার্ধ পাবো সেটা একই হবে। তাহলে C1 এটা হচ্ছে C2, এটা হচ্ছে ধরলাম আমি ও বিন্দু সাপেক্ষে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রবলেম নাম্বার 19। ওকে, প্রবলেম নাম্বার কত আছে দেখুন, প্রবলেম নাম্বার 19 প্রদত্ত দেখে নাও, প্রদত্ত এটা বলেছে কি দেখে নাও, এটা হচ্ছে প্রবলেম সেট 1 ছায়া বইয়ের প্রবলেম সেট 1-এর 19 নম্বর অঙ্কটা দিয়েছে দেখে নাও। সেখানে মিউ বলেছে কি দেখে নাও, মিউ হচ্ছে 1.5 মিউ। তার লেন্স দুটি বক্রতা ব্যাসার্ধ R1 কত বলেছে দেখে নাও, R1 ইকুয়াল টু 20 সেন্টিমিটার, R2 বলছে কত দেখে নাও, R2 এখানে বলেছে কি 30 সেন্টিমিটার। এইটা হচ্ছে উত্তল, এইটা হচ্ছে অবতল। তাহলে উত্তল আর অবতলের দুটোই পজিটিভ হবে। তাহলে আমার যে লেন্সের যে ফর্মুলা আছে 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1/R1 মাইনাস 1/R2। তা দেখে নাও R1 R2 দুটি পজিটিভ, OC1 ইকুয়াল টু পজিটিভ R1, OC2 ইকুয়াল টু পজিটিভ R2। তা এই বস্তুটা আমার এখানটা আছে, যেহেতু দুটোই পজিটিভ তাহলে এখানে কোনো সাইন চেঞ্জ হবে না, যা আছে সেটাই থাকবে। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে বা 1/f এখানে কী বের করতে বলেছে, ফোকাস দৈর্ঘ্য বের করতে বলেছে। দেখেন ফোকাস দৈর্ঘ্য আমরা কীভাবে বের করবো, তাহলে 1/f ইকুয়াল টু 1.5 মাইনাস 1, তাহলে 1/R1, R1টা কত 20 মাইনাস 1/R2 1/30 ইকুয়াল টু, তাহলে এটা কত 0.5 ইন্টু, তাহলে এটা যদি আমরা লসাগু করি দেখে নাও 10 আর এখানে 3 আছে, 3 2 6 60 হবে। ওকে, তাহলে 60 হবে এখানটায়। তাহলে 20 3 20 60 3 আর 2। ওকে, এখানে 2 হয়ে যাবে। তাহলে পাচ্ছি কত বা
1/f ইকুয়াল টু 5/10, এখানে 5/10 করলাম ইন্টু 3 থেকে 2 1 60, ওকে তাহলে 5 দিয়ে কাটি 5 12 60, ওকে 5 12 60 তাহলে 120, তাহলে বা 1/f ইকুয়াল টু 1/120, তাহলে f ইকুয়াল টু তাহলে বা f ইকুয়াল টু 120 সেন্টিমিটার। তার লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত হচ্ছে 120 সেন্টিমিটার। দেখে না খুব সহজ, আমাদের এই ফর্মুলা জানা আছে। লেন্সটা দেখে না রূপ কেমন হবে, তোমরা লেন্স না আঁকতেও পারলেও তবুও এরকম মনে রাখবে, উভয় উত্তল হলে কি এক দিকটা পজিটিভ হয় এক দিকটা নেগেটিভ হয়। উভয় অবতল হলে R1টা নেগেটিভ হয়, যেটা তোমাদের দেখালাম R1টা নেগেটিভ হবে, R2টা পজিটিভ হবে। কিন্তু যদি একটা উত্তল একটা অবতল, তাহলে সেটা দেখুন অবতল মানে কি এরকম হয়ে যায়, তাই না, এরকম। তাহলে যেহেতু এটা উত্তল হয়েছে, তাহলে এইটা এই দিকটা হচ্ছে কি আমার উত্তল, এই দিকটা উত্তল, আর এই দিকটা কি আছে অবতলই আছে, তাহলে অবতল ওইভাবে এঁকে দিয়েছি। তো সেখান থেকে দেখতে হচ্ছে R1 R2 দুটি পজিটিভ হচ্ছে, তো ডাইরেক্ট মানটা আমি বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে ক্যালকুলেট করলেই চলে আসবে। তাহলে 120 সেন্টিমিটার পেলাম। এবারে কি পাওয়ার, যদিও তোমাদের পাওয়ারের এখনও ফর্মুলা আমি দেখাইনি, তো পাওয়ার হচ্ছে দেখে নাও হচ্ছে F ইকুয়াল টু বা পাওয়ার ইকুয়াল টু দেখে নাও P ইকুয়াল টু হচ্ছে 1/f মিটার মাইনাস 1, ওকে। যদি মিটারে কনভার্ট করি পাওয়ার ইকুয়াল টু, যেহেতু মিটারে অ্যান্সার চেয়েছে তাহলে মিটার নেওয়াটা, তাহলে এটা সেন্টিমিটার, সেন্টিমিটার F ইকুয়াল টু 120 সেন্টিমিটার, তাহলে মিটার করলে 1.2 মিটার, তাহলে বসা এখানে P ইকুয়াল টু 1/1.2, তাহলে হচ্ছে কি দেখে হবে এটা কত 0.83 মিটার মাইনাস 1। তাহলে এটা হচ্ছে লেন্সের পাওয়ার। তাহলে লেন্সের পাওয়ারটা ফর্মুলা হচ্ছে P ইকুয়াল টু 1/f মিটার মাইনাস 1। তা সেন্টিমিটার করলে 100 হয়ে যাবে, গুণ উপরে জাস্ট ওইটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা পেলাম কি P ইকুয়াল 0.83 মিটার মাইনাস 1, এইভাবে পাওয়ার বের করলাম আর এইভাবে আমরা তার ক্যালকুলেশনটা করলাম, ওকে। তো আসলে তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট 20 নম্বর অঙ্কটা থেকে নাও কী আছে, বাইরের মধ্যে রাখা একটি কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 লেন্সের একটি তলের বক্রতা ব্যাসার্ধ, একটি তলের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, এটা হচ্ছে উত্তল। আর বলছে ও দ্বিতীয় তলটি সমতল। তার ছবিটা কেমন দেখে, সমতল লেন্সটির ফোকাস দৈর্ঘ্য ও ক্ষমতা নির্ণয় করো। খুবই সহজে দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে বের করবো দেখো, ছবিটা আগে দেখে নাও, খুব সুন্দর ছবি। একদিকটা কী বলেছে উত্তল, ওকে, একদিকটা উত্তল আর একদিকটা সমতল, এইটা হচ্ছে লেন্স, ওকে, এটা হচ্ছে সমতল। তাহলে এটা হচ্ছে দেখে নাও, এর জন্য আমার ফোকাস দৈর্ঘ্য এইদিকে পাবো, মানে বক্রতা ব্যাসার্ধ C1, তাহলে ও C1 হচ্ছে কত পজিটিভ R1 হবে। আর এটা দেখে নাও, এইটার জন্য পাবো এদিকে, তাহলে সমতলের জন্য পাবো না, সমতল দর্পণের জন্য বা সমতলের জন্য আমরা ফোকাস দৈর্ঘ্য কথা পাই অসীমে, বা বক্রতা ব্যাসার্ধ অসীম হয়। তাহলে এখানটায় কী হচ্ছে R2 ইকুয়াল টু ইনফাইনাইট হবে, এখানে R2 কী হবে ইনফাইনাইট হবে। তাহলে এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে কী হবে দেখে নাও, এটা 20 নম্বর প্রবলেম। সবসময় ছবিটা আঁকার চেষ্টা করো, ছবিটা কী বলেছে মানে যেটা বলেছে সেটাকে ছবি আঁকার রূপ দিয়ে দিলেই এখানে তোমার অঙ্কটা সমাধান হয়ে যাবে। এইটা হচ্ছে মেন কনসেপ্ট। তারপর আমরা ক্যালকুলেশন করে নেবো 1 মিউ ইকুয়াল টু 1.5, তারপর উত্তর বলছে 20 সেন্টিমিটার, তাহলে R1 ইকুয়াল টু 20 সেন্টিমিটার আর R2 ইকুয়াল টু ইনফাইনাইট, যেহেতু সমতল, সমতলের ক্ষেত্রে অসীম হয়, ফোকাস দৈর্ঘ্য অসীম হবে। তাহলে অতএব 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1, ওকে, 1/R1 মাইনাস 1/R2। তাহলে এখানটা যদি আমরা মানটা বসিয়ে দিই কী পাবো দেখে নাও, এখানে মান বসালে তাহলে বা 1/f ইকুয়াল টু 1.5 মাইনাস 1 ইন্টু 1/20 মাইনাস 1 ইনফাইনাইট, R2 জায়গায় ইনফাইনাইট বসিয়ে দিয়েছি, ইকুয়াল টু 0.5 ইন্টু 1/20। তাহলে একটা কাজ করে দশমিক তুলে দিয়ে এখানে 10 বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখে নাও 5 20, 5 4 20, 4 5 20 হলো। তাহলে 1/f ইকুয়াল টু 1/40, তাহলে f ইকুয়াল টু 40 সেন্টিমিটার। তাহলে 40 সেন্টিমিটার। এবার দেখে নাও ক্ষমতা বের করতে হচ্ছে, তাহলে ক্ষমতা কীভাবে বের করে দেখে নাও, তাহলে f ইকুয়াল টু কত হচ্ছে 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার কত মিটার, তাহলে 0.4 মিটার। তাহলে p ইকুয়াল টু ক্ষমতা p ইকুয়াল টু 1/f, তাহলে 1/0.4 মিটার মাইনাস 1। তাহলে আমি যদি এখানে 10 মিনিট তুলে দিই উপরে, তাহলে 10 হবে উপরে আর নিচে 4 হচ্ছে মিটার মাইনাস 1। তাহলে এতে কাটাকুটি করা দেখি, তাহলে 2 2 4, 5 2 10, তাহলে 2.5, 5/2 মানে 2.5 মিটার মাইনাস 1। তাহলে এটা হচ্ছে এই লেন্সটির ফর্মুলা হচ্ছে পাওয়ার। তাহলে দেখার লেন্সটা হচ্ছে কি একদিকটা উত্তল আর একদিক থেকে সমতল, এইটা হচ্ছে আমার লেন্স। তাহলে এর হচ্ছে দেখে নাও, তাহলে ফোকাস দৈর্ঘ্য 40 সেন্টিমিটার
বা 0.4 মিটার, আর পাওয়ার হচ্ছে লেন্সটার 2.5 মিটার -1। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে এরকম টাইপেরই অনেক অঙ্ক আছে তোমাদের প্রবলেম সেট 1-এ, সেই অঙ্কগুলো করার চেষ্টা করবে। তো আজকে যেইগুলো বোঝালাম কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, কারণ সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলে যে সিলেবাস আছে সেই সিলেবাস হিসাবে ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা হয় ক্লাস 12 ফিজিক্সে, তোমরা প্লেলিস্টে দেখতে পারো। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।